চোখে মুখে কারো উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে অনবরত। গালে শুকিয়ে যাওয়া অশ্রু রেখার ওপর আঙুলের স্পর্শ পেতেই নিশ্চিত হলাম আমার সামনে খুব কাছাকাছি কেউ অবস্থান করছে। চোখ দুটো খোলার চেষ্টার করলেও বারংবার ব্যর্থ হতে হচ্ছে আমায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর জোরে কয়েকটা শ্বাস নিয়ে এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলাম। ধীর গতিতে চোখ মেলে তাকাতেই ঝাপসা দৃষ্টি ক্রমশ স্পষ্ট হতে লাগল। চারপাশে চোখ বুলিয়ে দেখলাম এটা কোনো হাসপাতালের কেবিন। বিস্মিত দৃষ্টিতে ভাবতে ভাবতে কাছে বসে থাকা ব্যক্তিটাকে দেখতেই চোখ দুটো স্থির হয়ে গেল। গাল বেয়ে মোটা 2 ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল। নির্জন আমার গালে কপালে হাত দিয়ে পরখ করে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব, তাই না? আমি ডক্টরকে ডেকে আনছি। নির্জন চলে গেল। খুব ইচ্ছে করছিল ওনাকে আটকাতে, হাতে ওনার হাত আঁকড়ে ধরে বলতে, যাবেন না, আপনি যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ আমি ঠিকই থাকব। দূরে সরে গেলে কষ্ট হয় তো। কিন্তু তার জন্যই বলা হলো না, আর কখনো হবেও না। যে মানুষটা আমার নয় তাকে নিয়ে এসব ভাবাও পাপ। বলা তো দূরের কথা। নির্জন ভেতরে এলেন। পেছনে একজন ডক্টর ও একজন নার্স। ডক্টর এসে স্টেথোস্কোপ দিয়ে পালস চেক করে স্যালাইনের গতিটা বাড়িয়ে দিলেন। প্রসন্নের হাসি দিয়ে বললেন, প্রেশার ফল করেছিল, এখন চিন্তার কিছু নেই। রেগুলার মেডিসিন নিলে আর নিজের যত্ন নিল শরীরের ব্যালেন্স ঠিক হয়ে যাবে। ডক্টর, বাসায় কবে নিয়ে যেতে পারব? আজই। স্যালাইনটা শেষ হোক। ডক্টর চলে গেলেন। নার্স একটা ইঞ্জেকশন ক্যানোলায় পুশ করে সেও চলে গেল। কাপা কাপা বললাম, বাবাকে ডাকুন। নির্জন আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিছু লাগলে আমাকে বলো। তোমার বাবা মা এখানে নেই? অবাক হয়ে বললাম, এখানে নেই মানে? আর আমি এখানে কেন? আমি তো বাসায় ছিলাম, ফ্লোরে বসে বসে থেমে গেলাম। কি থেকে কি বলছিলাম নিজেও খেয়াল করিনি। নির্জন ভ্রু নাচিয়ে বলল, কি করছিলে ফ্লোরে বসে বসে? কাঁদছিলে? এটাই তো বলতে চাইছিলে, তাই না? কি হলো বলো। থেমে গেলে কেন? থমথমে গলায় বললাম, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন আগে। তুমি জেদ ধরে বসেছিলে, দরজা খুলবে না, বের হবে, খাবে না, তাই বাবা, তোমার বাবা আমায় ফোন দিলে আমি তোমাদের বাসায় আসি। তোমায় অনেক ডাকাডাকি করি, কিন্তু কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। অবশেষে বাধ্য হয়ে দরজা ভাঙতেই দেখি তুমি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছো। তারপর আর কি? বাসা টু হসপিটাল। বিরক্ত লাগছে ওনার কথা শুনতে, রাগও হচ্ছে প্রচুর। বাবা মা কেউই নেই এখানে। নাক মুখ কুঁচকে বসে রইলাম। কি হলো? চেহারাটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? বিস্ফোরিত চোখে নির্জনের দিকে তাকালাম। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নিতেই কানে শীতল বাক্যস্রোত ভেসে এলো, এতই বিরক্তিকর হয়ে গেছি আমি? তোমার এভাবে কান্নাকাটির কারণ আমি এখনও জানি না। বাবাকে জিজ্ঞেস করার সুযোগ বা ইচ্ছে কোনোটাই ছিল না তখন। তোমার ওই অবস্থা দেখে নিজের মধ্যেই ছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার জন্যই তুমি নিজের বেহাল দশা করেছ। কি করেছি আমি? বলো। আমি কোনো ভুল করে থাকলে বলো, সেটা আমি শুধরে নেব। আমায় শাস্তি দাও। নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? হাসলাম, না চাইতেও কেন যেন তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মুখে। উনি এমন ভাবে বলছেন যেন কিছু বুঝতেই পারছেন না। কথাবার্তায় কেমন একটা ইনোসেন্স ভাব। কিন্তু উনি কি জানেন আমার ভেতরে ঠিক কতটা কষ্ট হচ্ছে? যাকে নিয়ে কয়েকদিন পরই জীবন বাঁধার কথা ছিল, যাকে এতটা বিশ্বাস করেছিলাম, যাকে নিয়ে এক আকাশ স্বপ্ন বুনে ফেলেছিলাম, সে আমাকে ভেঙে চুরমার করে দিল। এটা সহ্য করার চেয়ে তো গলা দিয়ে কাটা গেলাটা আমার জন্য বেশি সহজ হতো। নির্জনের দিকে তাকালাম। উনি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। গলা ঝেড়ে বললাম, মানুষকে ঠকিয়ে কি লাভ পান আপনারা? অন্তত আমার সাথে এমনটা না করলেও পারতেন। আমি অতি সাধারণ, কোনো বিশেষত্বই নেই আমার মধ্যে। আমি তোমাকে ঠকিয়েছি? লাইক রিয়েলি? নির্জন বাকরুদ্ধ হয়ে গেছে। বিস্মিত চোখে রাজ্যের অবাকটা ছেয়ে আছে তার। এই ব্যক্তিটার দিকে তাকালেই কেন যেন এক অদ্ভুত মায়ে জড়িয়ে পড়ি আমি। খুবই চেনা একজন বলে মনে হয়, যেন তার সাথে হাজারো বছরের পবিত্র এক বন্ধনে আবদ্ধ আমি। এসব অনুভূতির সূত্র কবে মেলাতে পারব জানি না। মিলিয়েই বাকি লাভ। উনি তো অন্য কারো আঁচলে অনেক আগেই বাধা পড়ে গেছেন, যেখানে আমি একটা তৃতীয় ব্যক্তি মাত্র। তুমি কাঁদছ কেন? তুমি আমার জন্য কাঁদছ?
আমি তোমাকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি গুঞ্জন যে তুমি অসুস্থ হয়ে গেলে। আবার কাঁদছ ও। নির্জনের কথা শুনে গালে হাত দিতেই ভেজা অনুভব হল। কখন আবার গাল বেয়ে পানি গড়িয়ে পড়েছে খেয়ালই করিনি। বারবার ভেঙে পড়ছি আমি। আমাকে শক্ত হতে হবে। এমন ছিচকাদুনে টাইপ মানুষদের বেশি কষ্ট পেতে হয়। কঠিন দৃষ্টিতে নির্জনের দিকে তাকালাম। ঝাঝালো কণ্ঠে বললাম, নাটকটা একটু বেশিই হয়ে যাচ্ছে না? আপনি নিজের সম্পর্কে আমায় মিথ্যে বলেননি? আপনি যে ম্যারেড সেটা আমার কাছে হাইড করেননি? এরপরেও এত অবাকতা আসে কোত্থেকে? নির্জন আরেক দফা অবাকতা নিয়ে বলল, আমি মিথ্যে কবে বললাম? আমি তো এ পর্যন্ত কখনো বলিনি যে আমি অবিবাহিত। আর হাইড করার কি আছে? তুমি তো কখনো জিজ্ঞেসও করনি। বিস্ফোরিত চোখে তাকালাম নির্জনের দিকে। রাগে গা জ্বলে উঠছে যেন। সেটাকে দমন করে বললাম, মজা নিচ্ছেন আমার সাথে? আমি কেন আপনাকে জিজ্ঞেস করতে যাব? যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কাছে আগে থেকেই সবটা ক্লিয়ার করা উচিত ছিল আপনার। ইট ওয়াজ আ কম্পালশন গুঞ্জন। আমার অবস্থা যদি তোমায় বলে বুঝাতে পারতাম তাহলে একদম নির্ঝঞ্ঝাট হয়ে যেতাম। বিশ্বাস করো, অনেকটা মুখ বাঁধা, বাট হাত পা খোলা টাইপ অবস্থা আমার। কিছুই মুখ খুলে বলতে পারছি না, কিন্তু হাত পা ঠিকই চালাতে হচ্ছে। কথার মর্মার্থ কিছুই বুঝতে পারলাম না, তাই মাথা না ঘামিয়ে জেদ ধরে বললাম, আমি আপনার কথা বুঝতেই পারছি না আর না বুঝতে চাইছি। শুধু এটাই বলবো, আপনি বিয়ের বিষয়টা লুকিয়ে খুবই জঘন্য একটা কাজ করেছেন। আমার সাথে প্রতারণা করেছেন। ইউ আর দ্য বিগেস্ট বিট্রেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। নির্জন চমকে গেলেন। হয়তো আমার মুখ থেকে প্রতারক সম্বোধন শুনবে এটা ওনার কল্পনারও বাইরে ছিল। নিজেরও কেমন যেন লাগছে ওনাকে এভাবে বলে। নির্জনকে কষ্ট দিলে সেটা আবার আমি কিভাবে ফিল করতে পারি? ভাবতেই অদ্ভুত লাগে, কিন্তু অদ্ভুত হলেও এটাই সত্য। এসবের জন্য এখন নিজের প্রতিই বিতৃষ্ণা বোধ হচ্ছে। হঠাৎ নির্জন এগিয়ে এসে একদম আমার গা ঘেঁষে বসে পড়লেন। চমকে উঠে তার দিকে তাকাতেই আমার দুই গালে দুই হাত দিয়ে মুখটা নিজের দিকে ফিরিয়ে নিলেন যেন মুখ ঘুরিয়ে নিতে না পারি। আমি মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই হাতে জোরে চেপে ধরলেন। স্থির হয়ে একটা ঢোক গিললাম। নির্জন আহত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিভাবে বললে তুমি এই কথাটা? তোমার আমার মধ্যে ঠিক কি আছে সেটা তোমায় বলে বোঝাতে পারবো না গুঞ্জন। ইনফ্যাক্ট বলতে পারবই না আমি। ওই যে বললাম না, মুখ বাঁধা। একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, কিছু খুঁজে পাও কি না? আমায় তোমার কাছে প্রতারক বলে মনে হয় কি না? নির্জনের আকুলতা মিশ্রিত কথাগুলো কানে ঝনাত ঝনাত করে বাজছে। ওনার দৃষ্টিতে দৃষ্টি মেলালাম। অদ্ভুত রকমের গভীর সেই অক্ষিদয়। যেন ভিন্ন এক মায়ার জগৎ, যেখানে নিজের অজান্তেই ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। দুইবার পলক ফেললেও এখন আমার দৃষ্টি স্থির। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন হিম ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। নড়তে চড়তে পারছি না। নির্জন এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছেন। চিরচেনা চোখ জোড়ায় চিরচেনা সেই আসক্তি। দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চোখ বন্ধ করে ফেললাম। তড়িৎ গতিতে চোখের কার্নিশ বেয়ে তরল উষ্ণ অশ্রুকণা ঝরে গাল বেয়ে গড়িয়ে পড়ল। গালে রাখা নির্জনের হাতের ওপর হাত রেখে ওনার কপালে কপাল ঠেকিয়ে দিলাম। কান্নার গতি বেড়ে গেল। পর মুহূর্তেই নিজের গালে টপ টপ করে পড়া পানির স্পর্শ পেতেই বুঝলাম নির্জন কাঁদছে। কয়েক মুহূর্তের ব্যবধানে কি ঘটল জানি না। আসক্ত হয়ে পড়েছিলাম যেন। এটাই কি তাহলে নির্জনের বলা সেই তুমিময় আসক্তি? পাশানি, তুমি বড্ড খারাপ। আমার মতো একটা মানুষের চোখ দিয়ে তুমি কতবার যে পানি ঝরিয়েছ ভাবতেও পারবে না। তোমার চোখে নিজেকে অপরিচিত হিসেবে দেখতে, তোমার মুখে বারবার আপনি সম্বোধন, এসব যে আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কেন বোঝো না তুমি? হঠাৎ করেই ঘোর কেটে গেল। বাস্তবতায় ফিরে আসতেই ফট করে চোখ মেলে তাকালাম। নির্জনের চোখ দিয়ে এখনও নিঃশব্দে পানি পড়ছে। নিজেকে স্বাভাবিক করে ওনার থেকে এক হাত দূরে সরে বসলাম। নির্জন অবাক চোখে তাকিয়ে আছে। থমথমে গলায় বললাম, যাই বলুন না কেন, সত্য তো এটাই যে আপনি আমায় ঠকিয়েছেন, ধোঁকা দিয়েছেন। দোষটা আমারই। আমিই বোকার মতো আপনাকে বিশ্বাস করেছিলাম। তুমি এখনও একই কথা বলছো। হ্যাঁ, বলছি, আর বলবো। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, আমার অনুভূতি নিয়ে খেলেছেন, ইভেন এখনও খেলছেন। আপনার মতো একটা জঘন্য মানুষকে নিয়ে আমি আর আবেগে ভাসতে চাই না। আজ থেকে আপনাকে শুধুই ঘৃণা করি আমি।
এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। কঠিন স্বরে বললাম কথাগুলো। নির্জন আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। কাঁদছেন না, কিন্তু চোখে মুখে একরাশ বিষণ্ণতা। আমার কথাগুলো হজম করতে হয়তো বারবার হোঁচট খাচ্ছেন। অস্ফুট স্বরে বললেন, তুমি আমাকে ঘৃণা করো? আরেকবার বলো তো। নির্জনের কণ্ঠ রোধ হয়ে আসছে বারবার। বুক ফেটে কান্না আসছে আমার। দাঁতে দাঁত চেপে সেটা আটকে রাখলাম। রাগী স্বরে অনেকটা চিৎকার করেই বললাম, হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি আপনাকে। এছাড়া আর কিছু কি ডিজার্ভ করেন আপনি? নির্জন হাসলেন। ওনার দিকে অবাক চোখে তাকালাম। এখানে হাসির কি খুঁজে পেলেন উনি? নিঃশব্দে হেসেই বললেন, একদম ঠিক বলেছ তুমি। আমি শুধু ঘৃণারই যজ্ঞ। কিন্তু তুমি এই কথাটা বলতে গিয়ে এভাবে কেঁদে ভাসাচ্ছ কেন? হকচকিয়ে গেলাম। আমি কাঁদছি? কখন? চোখের পানি আটকে রাখতে কি শেষমেশ ব্যর্থ হয়েই গেলাম? নির্জন আমার সিক্ত গাল থেকে এক আঙুল দিয়ে অশ্রুকণা নিয়ে বললেন, আমি তো তোমার বিশ্বাস ভেঙে দিয়েছি। তাই আমার কথা তোমার বিশ্বাস নাও হতে পারে। কিন্তু নিজের চোখকে তো বিশ্বাস করো। নিজেই দেখে নাও তুমি কাঁদছিলে কি না। কথাগুলো যে নির্জন বিদ্রূপ করে বলছেন, সেটা আর বুঝতে বাকি নেই। মুখ ঘুরিয়ে চোখের পানি মুছে নিলাম। ঝাঝালো কণ্ঠে বললাম, আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। নির্জন বসা থেকে উঠে দাঁড়ালেন। পকেটে 2 হাত গুজে মলিন হেসে বললেন, অবভিয়াসলি বাধ্য তুমি। বাট ইউ নো হোয়াট? আমি তোমার কাছ থেকে কোনো আনসার শোনার আশায় কোয়েশ্চেনটা করিনি। ইট ওয়াজ জাস্ট আ রিমাইন্ডার ফর ইউ। মনে করিয়ে দিলাম, তোমার অস্তিত্ব জুড়ে ঠিক কতটা অংশ এই আফরান জোহাইয়ের নির্জন দখল করে রেখেছে। তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। মানলাম, আপনার কথা ঠিক। কিন্তু আপনার লাইফে কি আদৌ আমি এক্সিস্ট করি? আপনার মনে কি আমার জন্য কোনো জায়গা আছে? হয়তো আছে, হয়তো নেই। যদি থেকেও থাকে, তবে আমি হয়তো আপনার লাইফের দ্বিতীয় নারীই হব। নির্জন আবারও হাসলেন। কিন্তু এই হাসিতে যেন কোনো প্রাণ নেই, কোনো উচ্ছলতা নেই। গায়ে কাটা দিয়ে উঠছে এই হাসিটা। চোখ সরিয়ে নিতেই উনি বললেন, যে বুঝতে চায় না, তাকে বোঝানো যায় না, গুঞ্জন। তবে এটা ঠিক যে, তুমি আমার লাইফের দ্বিতীয় নারী। তাচ্ছিল্যের দৃষ্টি নিক্ষেপ করলাম। উনি সবটাই স্বীকার করছেন। বিয়ে, স্ত্রী, সব। তবুও আমাকে নিজের সাথে কেন জোড়াতে চাইছেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি কারো জীবনে অন্যতম হয়ে বাঁচতে চাই না। একমাত্র ও প্রধান হয়ে বাঁচতে চাই। আপনার মতো মানুষের সাথে জীবন বাঁধতে পারবো না আমি, আর না বাঁধতে চাই। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। নির্জন দৃষ্টি মুহূর্তেই রূঢ় হয়ে গেল। চোয়াল শক্ত করে তাকালেন আমার দিকে। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বললেন, বিয়ে নিয়ে ফার্দার কোনো কথা তুললে আমার জঘন্যতম রূপটা তোমাকে দেখাতে বাধ্য হব, গুঞ্জন। আমায় তুমি সারাজীবন ঘৃণা করো, কষ্ট দাও, কিচ্ছু বলবো না। কিন্তু বিয়ে তুমি আমাকেই করছো। আফরা সেহরিসের নামটা শুধু এই নির্জনের নামের সাথেই জুড়বে। বাই হুক অর বাই ক্রুক। নির্জন পা ঘুরিয়ে চলে যেতে লাগলেন। ভেজা কণ্ঠে বলে উঠলাম, যার মুখটাই দেখতে ইচ্ছে করে না, তাকে সারাজীবন সহ্য কি করে করব? বিয়েটা তো আপনি নিজের স্বার্থের জন্য করবেন। হয়তো আমি আটকাতে পারবো না। কিন্তু মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। নির্জন পা থামিয়ে দিলেন। উল্টো ঘুরেই কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। আর চোখে বারবার তাকাচ্ছি, কিন্তু উনি এদিকে ফিরছেনই না। হঠাৎ ভাঙা গলায় বললেন, পরীক্ষাটা মনোযোগ দিয়ে দাও। তোমাকে বলেছি না, তোমাকে সেলফিশ হতে হবে। আমার মুখ দেখতে হবে না তোমার কখনো। না বিয়ের আগে আর না বিয়ের পর। শুধু বিয়ের দিন একবার দেখতে হবে। এজ ইট শ আ কম্পালশন, উই উইল নিড টু মেইনটেইন দ্যাট। এক মুহূর্তের জন্য একটু কষ্ট করে সহ্য করে নিও না হয়। আহত দৃষ্টিতে নির্জনের দিকে তাকালাম। উনার কণ্ঠের কাতরতা যেন আমার ভেতরটা ঝাঁঝরা করে দিচ্ছে। কোনো দিক থেকেই সমীকরণ মেলানোয় সক্ষম হচ্ছি না। নির্জন শার্টের হাতায় চোখ ঘষে বললেন, আমি প্রতারক, আমায় ঘৃণা করো, আমার মুখ দেখতে ইচ্ছে করে না, সহ্য করতে পারো না, আর আর হোয়াটেভার। এসব কথার জ্বালাটা হয়তো তুমি কোনোদিন বুঝবে না। কেননা আসল সত্যিটা তোমায় মুখ ফুটে বলতে পারবো না আমি, আর না তুমি কখনো জানতে পারবে। আমি চাইও না। বিশ্বাস করো, আমি চাই না তুমি সবটা জানো। জানলে আজকের দিনটার জন্য অনেক আফসোস হবে তোমার। সহ্য করতে পারবে না তুমি। নির্জন চলে গেলেন। এতক্ষণ আটকে রাখা অশ্রুগুলো এখন ঝোড়ো ঝোড়ো করে গড়িয়ে পড়তে লাগল।
আসল সত্যি বলতে কি বুঝালেন তিনি? ভাগ্য এ কোন গোলকধাঁধায় দাঁড় করালো আমায়? তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে? গভীর মনোযোগ সহকারে বইয়ের ভেতর ডুবে আছি। পরীক্ষা চলছে, তাই পড়া ছাড়া আর কোনো চিন্তা মাথায় আনছি না এখন। নির্জনের সাথে কয়েকদিনে একবারও কথা হয়নি, দেখাও হয়নি, কোনো খোঁজ খবর নেননি উনি আমার। হয়তো উনি নিজের সিদ্ধান্তে অনড়। বিয়ের আগে ওপরে কখনোই দেখা দিবেন না, কিন্তু একবার ফোন দিয়ে কথা তো বলতে পারেন। ফোনটার দিকে বারবার তাকাচ্ছি আর দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে ইতস্তত করছি। মনটা ইদানিং অনেক বেহা হয়ে যাচ্ছে, নিজের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি। গুঞ্জন তোর পার্সেল এসেছে। মায়ের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে দেখলাম ওনার হাতে এটা মাঝারি সাইজের গিফট বক্স। ভ্রু কুঁচকে বললাম, কে পাঠিয়েছে এটা? জানি না, নাম ঠিকানা কিছুই লেখা নেই, শুধু তোর নাম আর ঠিকানা লেখা। আচ্ছা, রেখে যাও, পড়া শেষ করে সময় পেলে দেখব। যত্ত সব। মা চলে যাচ্ছিলেন, আমি আবার ডাক দিলাম, মা, শোনো। মা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি কোনোরকম ভনিতা না করেই বললাম, মা, নির্জনের কোনো খবর জানো? মায়ের চোখ দুটো মুহূর্তেই ধারালো হয়ে গেল। ক্রোধান্বিত স্বরে বললেন, সেটা জেনে তুই কি করবি? সব সময় আমরা যেটা দেখি ও শুনি, সেটা মর্মার্থ সাধারণ হয় না। অনেক কিছুই ব্যতিক্রমী ধরনের হয়। তুই সেসব বুঝবি না, সবসময় সবকিছু যুক্তি দিয়ে মেলাতে চেষ্টা করিস। এটাই তোর ভুল। ভাষণ শেষ করে মা গটগট করে চলে গেলেন। এতগুলো কথা বলতে পারলেন, অথচ নির্জনের ব্যাপারে একটা শব্দ পর্যন্ত বললেন না। বিরক্তি নিয়ে একটা কল দিয়েই বসলাম। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো, আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। ধন্যবাদ। ফোনটা কান থেকে নামিয়ে নিলাম। আমার কল কেটে দিল। আমার সাথে কথা বলতে চান না নির্জন? আমায় ইগনোর করছেন? তাহলে বিয়ে না করলেই তো হয়। কান্নারা এসে ভিড় করল মুহূর্তেই। নির্জনের সামান্য অবহেলা সহ্য করার ক্ষমতাও আমার নেই। কিন্তু নির্জন, তার কি এতে কোনো যায় আসে? জীবনটা কোন দিকে মোড় নিচ্ছে কে জানে। নিজেকে বহু কষ্টে সামলে নিলাম। চেয়ার ছেড়ে উঠে গিয়ে গিফট বক্সটা হাতে নিলাম। ঘুরিয়ে ফিরিয়ে দেখেও কোনো নাম খুঁজে পেলাম না। কে পাঠিয়েছে এটা? র্যাপিং পেপারটা খুলে ভেতরে একটা খাম আর একটা অ্যালবাম পেলাম। আগে খামটা খুললাম। ভেতর থেকে একটা চিঠির মতো 3 ভাঁজের কাগজ বেরিয়ে এলো। সেটা খুলতেই দেখলাম গোটা গোটা অক্ষরে লেখা, সময় থাকতে সাবধান হও। তুমি ঠকছ, প্রতারিত হচ্ছ, তবুও বিশ্বাস করে যাচ্ছ। মানুষ এতটা বোকা হয় কিভাবে? তোমার অন্ধবিশ্বাস ভাঙার জন্য প্রমাণ পাঠিয়ে দিলাম। তোমার শুভানুধ্যায়ী। লেখাগুলো সব মাথা থেকে কয়েকশো হাত উপর দিয়ে গেল। এসব কথার মানে কি? নির্জনের ব্যাপারে কি কিছু ইঙ্গিত দিল? কাপা কাপা হাতে অ্যালবামটার প্রথম পেজ উল্টাতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠলাম। এটা তো নির্জন। একটা মেয়ের গালে হাত রেখে দাঁড়িয়ে আছে। মেয়েটার অবয়ব ব্লার করা, তাই একদমই চেনা যাচ্ছে না। শুধু দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে। আর ছবিটা যে এডিট করা না, সেটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। অন্যান্য পেজ উল্টিয়ে দেখলাম পুরো অ্যালবাম জুড়েই নির্জন আর ওই মেয়েটার ছবি। এটাই তাহলে নির্জনের স্ত্রী। চোখের পানিগুলো ক্রমাগত ছবিগুলোর ওপর পড়েই চলেছে। শুনেই সহ্য করতে পারিনি, আর এখন সচক্ষে দেখছি। এসব কে পাঠিয়েছে জানি না, তবে চিঠিতে লেখা প্রতিটা শব্দ এখন সত্য বলে মনে হচ্ছে। মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। ওড়না মুচড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এলাম আমি আর সারা। আজ পরীক্ষা শেষ হলো। প্রায় 1 মাস যাবৎ নির্জনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সেদিন নিজের চোখে সবটা দেখার পর আর নির্জনের সাথে যোগাযোগের কোনো চেষ্টাই করিনি আমি। শুধু এটাই ভেবেছি, যে করেই হোক, কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত বিয়েটা ভাঙার চেষ্টা করে যাব। জানি সক্ষম হব না, তবুও শেষ চেষ্টা করবই। কি এত ভাবিস? বল তো, নির্জন ভাইয়াকে নিয়ে কেন ডুবে থাকিস সারাক্ষণ? সারার বিরক্তি মিশ্রিত মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, ভুল ভাবছিস তুই, আমি কাউকে নিয়ে কিছু ভাবছি না। সারা আমায় এক হাতে জড়িয়ে ধরে বলল, অনেক বদলে গেছিস রে তুই। আর আগের গুঞ্জন আর এখনকার গুঞ্জনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারা হাত নিজের থেকে সরিয়ে দিয়ে বললাম, কোনো ব্যবধান নেই, তোর মাথা নষ্ট হয়ে গেছে, এজন্য ভুল ভালো বকছিস।
সারার দিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ কারো সাথে ধাক্কা লাগতেই পা উল্টে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সামনে দাঁড়ানো ব্যক্তিটা আমার ডান খাবলে ধরে ফেলল। একটুর জন্য পড়া থেকে বেঁচে গেলেও এখনও আমি পুরোপুরি সেফ না। চোখ খিচে ঝুলে আছি। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। আমার সামনেই একটা ছেলে আমার ডান হাত এখনও ধরে রেখেছে। ছেলেটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। কোনো দিন দেখেছি বলে মনে হচ্ছে না। চোখে কালো সানগ্লাস, লাল টি শার্টের ওপর কালো জ্যাকেট, কালো জিন্স আর পায়ে স্নিকার্স। চশমা পরে থাকলেও ছেলেটা যে আমার দিকে ড্যাব করে তাকিয়ে আছে, সেটা বুঝতে বাকি নেই। কড়া গলায় কিছু বলতে যাব, তার আগেই সে আমার হাত ধরে বেশ জোরে সোরে এক টান দিল। আমি হুমড়ি খেয়ে ছেলেটার বুকে পড়ার আগেই বুকের দুই পাশে দুই হাত রেখে ভর দিয়ে দাঁড়ালাম। বাহ, ভালোই সেন্স রেখে স্টেপ ফেলো তুমি। তোমার ব্রেইনটা এজ ইউজুয়াল মানুষদের মতো না, সব সময় সচল থাকে। ছেলেটা ভ্রু উঁচিয়ে কথাটা বলতেই তার থেকে এক হাত দূরে ছিটকে সরে গেলাম। রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, সিনেমার মতো সিন ক্রিয়েট না করে নিজের কাজে যান। এমনিতেই ধাক্কা দিয়েছেন বলে কিছু বলিনি, তার ওপর এমন বিহেভিয়ার। ছেলেটা চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে ভ্রু কুঁচকে একটা অমায়িক হাসি দিল। সারা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটা আমার দিকে হালকা ঝুঁকতেই পিছিয়ে গেলাম। সে হাসতে হাসতেই বলল, তোমার রাগী ফেসটা না জাস্ট ফেবিউলাস। ব্যাডলি অ্যাডিক্টেড অন। ছেলেটার কথা শেষ হওয়ার আগেই কারো হুঙ্কার কানে ভেসে এলো, জাস্ট স্টপ দিস ননসেন্স, ড্যাম ইট। শিউরে উঠে পাশ ফিরে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল। কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পর দেখছি তাকে। প্রতিটা মুহূর্তকে এক একটা যুগ বলে মনে হচ্ছিল আমার। ব্লু শার্ট, ব্ল্যাক স্যুট, একদম ফর্মাল গেটআপে মিস্টার আফরান জোহাইয়ের নির্জন রক্তচক্ষু নিয়ে এগিয়ে এসে আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে নিজের বাঁ হাতের আঙুলগুলো ঢুকিয়ে আঁকড়ে ধরলেন। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, কিন্তু উনি একবারও আমার দিকে তাকালেন না, বরং ছেলেটার দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে করতে বললেন, ডোন্ট ডেয়ার টু ক্রস ইয়োর লিমিট। নির্জন কিছু বলছে না তার মানে এই না যে নির্জন কিছুই বলবে না। অ্যাকশন শুরু করে দিলে সেটা বুঝে ওঠার সুযোগও পাবি না। মাইন্ড ইট। নির্জন আর এক মুহূর্তও দেরি করলেন না। হাত টেনে দ্রুত গতিতে পা চালিয়ে নিয়ে যেতে লাগলেন আমায়। হাত ছাড়ানোর চেষ্টা করতেই আরও জোরে চেপে ধরলেন। পেছনে ঘুরে ছেলেটার দিকে তাকালাম। সারা ছেলেটার হাতে থাকা ঘড়ি থেকে ওড়না ছাড়াচ্ছে। কে এই ছেলে? ছেলেদের ঘড়িতে ওড়না আটকানোর জন্য কি ওড়না পরো? এটা গলায় ঝুলানোর আগে সামলে রাখার কথাটা মাথায় আসে না? অগ্নি দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে শুভ্র। নির্জনকে দেখার পর থেকেই রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এখন আবার সারার ওড়না ওর ঘড়িতে আটকে যাওয়ায় রাগটা চরম মাত্রায় পৌঁছে গেছে। সারা ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওড়না ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু ভয়ে হাত পা কাঁপার কারণে আরও প্যাচ লাগিয়ে দিচ্ছে। শুভ্র বিরক্তি নিয়ে বলল, স্টপ ইট, অনেকক্ষণ যাবৎ টলারেট করছি, বলেই নিজের হাতের ঘড়িটা খুলে সারার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগল। আরে আপনার ঘড়িটা, ওটা তোমার বরকে বা ফিউচার বরকে গিফট দিও, ভালোই দাম আছে। এমন কথা শুনে সারা আহাম্মকের মতো তাকালো। সারার দিকে এক পলক তাকিয়ে গট গট করে হেঁটে সেখান থেকে চলে গেল শুভ্র। যে উদ্দেশ্যে এখানে এসেছিল, নির্জনের জন্য সেটা পূরণ করতে পারল না। ভাবতেই হাত মুষ্টিবদ্ধ করে ফেলল শুভ্র। গাড়ি হঠাৎ থেমে যেতেই সামনের দিকে ঝুঁকে পড়লাম। শান্ত দৃষ্টি মুহূর্তেই পরিবর্তন করে বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকালাম নির্জনের দিকে। নির্জন আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট গলায় বললেন, কি সমস্যা তোমার? আমাকে দেখে কি অষ্টম আশ্চর্যের মতো মনে হচ্ছে? সেই প্রথম থেকেই খেয়াল করছি, তাকিয়ে আছো তো তাকিয়েই আছো। ডিরেক্ট প্রশ্ন ছুড়ে দেওয়ায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। এতক্ষণ ধরে একদৃষ্টিতে তাকিয়েছিলাম, খেয়ালই ছিল না যে নির্জন কি ভাববেন। চোখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলাম। অতি সন্তর্পণে চোখের কোণে জমাট বাঁধা অশ্রুকণাগুলো মুছে নিলাম। নির্জন আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি এসে একটা অপরিচিত জায়গায় এসে থামল। এদিক সেদিকে চোখ বুলিয়ে দেখলাম, একটা বাংলোর পার্কিং এরিয়ায় গাড়ি থামিয়েছেন নির্জন। নির্জন সামনের দিকে তাকিয়েই বললেন, নামো। আমি অবাকতা মিশ্রিত কণ্ঠে বললাম, মানে? এখানে? এটা আমার বাংলো, আমার নিজের, কিন্তু আমায় এখানে কেন নিয়ে এলেন? আমার ক্রমাগত প্রশ্নবাণে নির্জন যে তটস্থ হয়ে গেছেন, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
চোখ পাকিয়ে আমার দিকে তাকাতেই থতমত খেয়ে গেলাম। দ্রুত বেগে গাড়ি থেকে বেরিয়ে এলাম। নির্জনের পিছু পিছু বাংলোর ভেতরে ঢুকলাম। বাংলোটা ডুপ্লেক্স, অনেক বড় হলেও পুরো বাংলোই ফাঁকা। কোনো মানুষজন নেই, তবে সবটা বেশ সুন্দর করে সাজানো ও গুছানো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নির্জন কাউকে কল দিলেন। হ্যাঁ, নিহাল, বাংলোতে কয়েকজন মহিলা সার্ভেন্ট লাগবে। 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবি। রিমেম্বার, ফিমেল সার্ভেন্ট লাগবে। তোর ভাবির জন্য। আমি থাকব না, আবার থাকব। ওসব নিয়ে তোর ভাবতে হবে না। জাস্ট সার্ভেন্ট আর 1 উইকের বাজারের ব্যবস্থা করে ফেল। ওকে। ওনার কথা শুনে তবদা খেয়ে গেলাম। 1 উইকের জন্য মানে? আর এইসব ব্যবস্থা কেন করছেন? কে থাকবে এখানে? নির্জনের পিছু পিছু একটা ঘরে ঢুকতেই দেখলাম বেশ বর্ষর একটা বেডরুম এটা। নির্জন সোফায় পায়ের ওপর পা তুলে বসলেন। আমি তার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বললাম, আমাকে এখানে আনার কারণটা কি বলবেন? নির্জন এক পলক আমার দিকে তাকালেন। নিজের স্যুটটা গা থেকে খুলতে খুলতে বললেন, এত প্রশ্ন তোমার মনে কেন জাগে? এমনিতেই অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে তোমার ভার্সিটি গেলাম। একটু পর আবার পার্টি অফিস যেতে হবে। কই জিজ্ঞেস করবে, চা খাবে নাকি কফি? সেটা না করে ভাঙ্গা রেকর্ডের মতো একটা প্রশ্নই করে যাচ্ছ। বড় বড় চোখে মুখ হা করে তাকালাম। তিরিক্ষি মেজাজে করা গলায় বললাম, এভাবে হঠাৎ একটা অপরিচিত জায়গায় নিয়ে এলে এমন প্রশ্ন করাটা কি স্বাভাবিক নয়? নির্জন বিরক্তি নিয়ে বললেন, এখান থেকে তোমায় বিদেশে পাচার করে দেব, তাই নিয়ে এসেছি। হয়েছে, উত্তর পেয়েছ? মানে কি? আপনি মজা নিচ্ছেন আমার সাথে? আমি কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করেছি। নির্জন তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, যাক, এটুকু অন্তত বিশ্বাস করতে পেরেছ যে আমি পাচারকারী নই। যাই হোক, এখন থেকে এখানেই থাকবে তুমি। বিয়ের আগ পর্যন্ত এটাই তোমার বাড়ি। তোমার বাবা মাকে জানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই সেরে ফেলব আমরা। বিস্ময়বিহ্বল দৃষ্টিতে তাকালাম। এত তাড়াহুড়োর কি আছে? আর এখানে আটকে কেন রাখবেন আমায়? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি আমায় এখানে আটকে রাখতে চাইছেন? একদমই না। এক্সট্রা বোঝা বাদ দিয়ে মাথা কাজে লাগাও। এখান থেকে শুধু দরকার পড়লে বের হতে পারবে, কিন্তু গার্ড নিয়ে। আজকে যা ঘটল, এরপর আর কোনো রিস্ক নিতে চাই না আমি। হঠাৎ ওই ছেলেটার কথা মনে পড়তেই বললাম, আচ্ছা, ওই ছেলেটা কে ছিল? এমনভাবে কথা বলছিল যেন আমাকে চেনে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি নির্জনের দিকে। নির্জন মলিন হেসে বললেন, সবার কথার মর্মার্থ বুঝতে পারো তুমি। শুধু আমার ক্ষেত্রেই ব্যাপারটা উল্টো। মুখ থেকে উৎসাহের আলোটা মুহূর্তেই নিভে গেল। নির্জনের কথাটা কি উদ্দেশ্যে বলেছেন জানা নেই, তবে কথাটার কারণ ঠিকই বুঝতে পারছি। কিন্তু এটাও তো ঠিক যে আমার কিছু করার নেই। সারা পৃথিবী ভুল, নির্জন একাই ঠিক এমনটা তো আর সম্ভব নয়। ভেজা কণ্ঠে বললাম, বিশ্বাসটা তো আপনি নিজের হাতেই ভেঙে গুড়িয়ে দিয়েছেন, নির্জন। আপনার কোনো কথাই এখন আমার আর বিশ্বাস হয় না। সেটার মর্মার্থ খোঁজার চেষ্টা তো দূরে থাক। নির্জন বসা থেকে উঠে দাঁড়ালেন। আমার 2 বাহু 2 হাতে চেপে ধরে রক্তচক্ষু দিয়ে তাকালেন। আমায় ঝাঁকাতে ঝাঁকাতে দাঁতে দাঁত চেপে বললেন, বারবার এক কথা, একই কথার রিপিটেশন কেন করো তুমি? আস্ত একটা ডাফার তুমি। আমার কথাগুলো ভালোভাবে এনালাইসিস করলে ঠিকই সবটা বুঝতে পারতে। কিন্তু না, তুমি তো আছো তোমার জেদ নিয়ে। কথা বলতে বলতে নির্জনের হাত আলগা হয়ে এলে ধীরে ধীরে বাহু থেকে ওনার হাত দুটো সরিয়ে দিলাম। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম, অনেক কষ্টে টলারেট করছেন আমায়, তাই না? আমার প্রতি এত রাগ, এত বিরক্তি। তাহলে বিয়ে করছেন কেন? নিজের ব্যক্তিস্বার্থের জন্য নাকি চাহিদা পূরণের জন্য? কথা শেষ করার আগেই নির্জন এক হাতে গাল চেপে ধরলেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। গাল থেকে হাত ছাড়াতে চাইলে আরও জোরে ঠেসে ধরলেন। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে আমার। নির্জন একদম আমার সাথে ঘেঁষে দাঁড়িয়ে বললেন, অনেকক্ষণ ধরে সহ্য করছি। না স্বার্থের জন্য বিয়ে করছি তোমায় আর না চাহিদার জন্য। নিজের অধিকার আমি এখনই খাটাতে পারি তোমার ওপর। বাধা দেওয়ার ক্ষমতা তোমার নেই। কিন্তু সেটা আমি এত বছরেও করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু বিয়েটা হচ্ছে, জানি সম্ভব নয়, তবুও আমার মনে হচ্ছে একটা দিন আসবে, গুঞ্জন। একটা দিন আসবেই। এসব বলার জন্য নিজের প্রতি ঘৃণা হবে তোমার। আক্ষেপ করবে তুমি, কিন্তু ততদিনে খুব বেশি দেরি না হয়ে যায়। নির্জন ছেড়ে দিলেন আমায়।
পা পিছিয়ে সোফাটায় ধপ করে বসে পড়লেন। হাতে চুল আঁকড়ে ধরে বসে রইলেন অনেকক্ষণ। আমি পেছাতে পেছাতে বেডে হোঁচট খেয়ে বসে পড়লাম। হাত দিয়ে মুখ চেপে শব্দ করে কেঁদে দিলাম। নির্জনকে কেন যেন মনেপ্রাণে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওর পক্ষে তো কোনো যুক্তি নেই। সব প্রমাণ ওর বিপক্ষে। হঠাৎ কানে ভেসে এলো, কেঁদো না প্লিজ, সহ্য হচ্ছে না আমার, কান্না থামাও। আই সেইড, স্টপ ক্রাইং। ড্যাম ইট, কান্না থামছেই না তবুও। দুজনে ঘরের দুই প্রান্তে বসে আছি। নির্জন মাথা নিচু করে শীতল কণ্ঠে বললেন, নিজের দোষে নিজে কষ্ট পাচ্ছ। কেন বুঝো না আমায়? বিয়েটা আমাদের দুজনের জন্যই দরকার। তোমার জন্য কি দরকার সেটা না হয় নাই বললাম, কিন্তু আমার যে শ্বাস নেওয়ার জন্য হলেও তোমাকে প্রয়োজন। বেঁচে থাকার জন্য তোমাকে চাই। আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ তুমি। অশ্রুসিক্ত চোখে তাকালাম। নির্জনের কথাগুলো একটাও মিথ্যে নয়, আমি জানি। কিন্তু একটা কিন্তু থেকেই যায়, যেটা আমার জন্য সবচেয়ে বড় বাধা। নির্জন আবার বলল, এই একটা মাস আমি কিভাবে কাটিয়েছি জানো? তোমার কথাগুলো কানে বাজত, তোমার সামনে যেতে পারতাম না। তুমি আমার মুখ দেখবে না বলেছ, তবুও দূর থেকে রোজ তোমায় দেখতাম। আজও গিয়েছিলাম, কিন্তু আর আড়ালে থাকতে পারলাম না। যাই হোক, এখন ওসব কথা বাদ দাও। গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। কাবার্ডে তোমার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে। নির্জন চলে গেলেন। আমিও চোখ মুছে স্বাভাবিক হলাম। কেন যে কেউ আমায় সবটা ক্লিয়ার করে বলছে না? 3 দিন ধরে এই বাংলোতেই বন্দী আছি। যদিও একদম বন্দী নই, সারা বাড়ি, বাগান ঘুরতে ঘুরতে সময় কাটাই। বাইরে যাওয়ায়ও বারণ নেই, তবে বাসায় বা কারো সাথে দেখা করতে যাওয়া যাবে না। যেন কেউ আমার অবস্থান জানলেই আক্রমণ করবে। বাবা মায়ের সাথে রোজই কথা হয়, কিন্তু তাদের কোনো হেলদোল নেই। মেয়ে কোথায় আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। নির্জনের সাথে আছি মানে আমি সবচেয়ে নিরাপদ আছি এটাই তাদের ধারণা। নির্জনও এখানেই থাকে, তবে অন্য ঘরে। আমার সাথে দেখা হয় না তেমন। সারাক্ষণই ব্যস্ত থাকে। বাবার ব্যবসা, রাজনীতি আরও কত কি। বিকেলের দিকে করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ নির্জনের ঘরের সামনে দিয়ে পাশ কাটিয়ে যেতেই থেমে গেলাম। নির্জন এখন বাড়িতে নেই। এই সুযোগে ওর ঘরটা একবার সার্চ দিলে কেমন হয়? কিছু না কিছু তো পাবই। যেই ভাবা, সেই কাজ। হ্যান্ডেলে মোচড় দিতেই দরজা খুলে গেল। আরে বাহ, লক করা না। এত মেঘ না চাইতেন জল। খুশি মনে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সামনে তাকিয়ে বেশ বর্ষর একটা শক খেলাম। আমি কি দেখছি? চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। অস্পষ্টভাবে কিছু দৃশ্যপট ভেসে উঠতে লাগল। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর সব অন্ধকার হয়ে এলো।